হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্পে আমরা দেখব কিভাবে মানুষ নিজেদের এই সুন্দর পৃথিবীটাকে ধীরে ধীরে শেষ করে দেয় আর তারপর নিজেদের যান বাঁচাতে তারা একেবারে নতুন একটা গ্রহে গিয়ে বসবাস শুরু করে। কিন্তু সেখানেও তারা নিরাপদে থাকতে পারে না, কারণ সেখানে তাদের মুখোমুখি হতে হয় এই এলিয়েনদের পাঠানো ভয়ঙ্কর সব দানবদের সাথে। আর এখন সেখানে সেই দানবদের সাথে তারা কিভাবে লড়বে, কিভাবেই বা নিজেদের জীবন আবার বাঁচাবে, আর এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে, আর তা দেখতে হলে আমাদের আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাকে দেখতে হবে। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে একটা বাচ্চা ছেলে জখম অবস্থায় মাটিতে শুয়ে আছে, আর সে বলছে যে সে পৃথিবীর সম্পর্কে গল্প শুনেছিল। আজ থেকে 1000 বছর আগে পৃথিবী ছিল একদম সুন্দর একটা গ্রহ, কিন্তু মানুষ সেটাকে ধীরে ধীরে পুরোপুরি বরবাদ করে দিয়েছিল, আর পুরো মানবজাতি প্রায় শেষ হয়ে যাওয়ার পথে চলে যায়। কিন্তু তখন মানবজাতিকে বাঁচাতে রেঞ্জারদের একটা দল তৈরি করা হয়, আর তারা পৃথিবীর সমস্ত মানুষকে একটা নতুন গ্রহে নিয়ে যায়, আর সেই গ্রহের নাম হলো নোভা প্রাইম। কিন্তু এই গ্রহেও মানুষ নিরাপদে ছিল না, কিন্তু কারণ এলিয়েনরা আর্সা নামের ভয়ঙ্কর দানব ছেড়ে দিয়েছিল সেখানে, আর এই আর্সারা মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়, আর এজন্যই আবার একবার মানবজাতি ধ্বংসের দিকে এগিয়ে যায়। এরপর রেঞ্জার আর আর্সাদের মধ্যে আবার একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়, আর এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন প্রাইম কমান্ডার সাইফার। যুদ্ধের সময় আর্সার কাছে কমান্ডার সাইফার একেবারেই অদৃশ্য হয়ে যায়, কারণ ওই যে তিনি তাদেরকে ভয় পেত না, আর ভয় না পাওয়ার কারণে আর্সারা তাকে দেখতেই পায় না, আর এই কারণে তিনি একাই অনেক আর্সাকে মেরে ফেলে। আর এভাবেই রেঞ্জাররা এই যুদ্ধে জিতে আবার মানবজাতিকে বাঁচিয়ে ফেলে। তো এরপর গল্প বর্তমান সময়ে চলে আসে। আমরা দেখতে পাই কমান্ডার সাইফারের ছেলে কিটাই রেঞ্জার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার বয়স মাত্র 9 বছর। সেও একজন রেঞ্জার হতে চায়, আর এজন্য সে পরীক্ষাও দেয়। প্রতিটা পরীক্ষাতেই সে ভালো করেই পাশ করে, কিন্তু সে শেষ ধাপে ফিজিক্যাল টেস্টে ফেল করে যায়। কিন্তু সে টিমের প্রধানের কাছে অনেক অনুরোধ করে বলে যে তাকে রেঞ্জার হতে দেওয়া হোক, কারণ তার বাবা তাকে একজন রেঞ্জার হিসেবে দেখতে চান, আর সে তার বাবার বিশ্বাস জিততে চায়। আর আজ তার বাবা একটা মিশন থেকে ফিরছেন, আর সে তাকে সারপ্রাইজ দিতে চায়। কিন্তু এত কিছুর পরও তার অনুরোধ মানা হয় না, আর তাকে অযোগ্য হিসেবেই ঘোষণা করে দেওয়া হয়। তো এরপর দেখা যায় সন্ধ্যাবেলায় যখন কিটাই তার বাবা মায়ের সাথে ডিনার করছে, তখন সে তার বাবাকে বলে যে রেঞ্জার হওয়ার পরীক্ষায় তাকে ফেল করানো হয়েছে। আর এই কথা শুনে তার বাবা খুবই অখুশি হন, কারণ তার বাবা সবসময় একজন রেঞ্জারের মতোই তার সাথে ব্যবহার করতেন, বাবা হিসেবে নয়। আর এই ব্যবহারে কিটাই সবসময় দুঃখিত থাকতো। তো এরপর রাতে সাইফার তার স্ত্রীকে একটা উপহার দিয়ে একটা খুশির খবর দেয়। তিনি বলেন যে তিনি রেঞ্জারদের নিয়ে তাদের ট্রেনিংয়ের জন্য আরেকটা গ্রহে যাচ্ছেন, আর সেখান থেকে ফিরে এসে তিনি নিজের অবসর ঘোষণা করবেন। তার এই সিদ্ধান্ত শুনে তার স্ত্রী খুবই খুশি হন, কিন্তু তার কিটাইয়ের জন্যও চিন্তা হয়। তখন তিনি সাইফারকে বলেন যে তার কিটাইয়ের সাথে একজন বাবার মতোই ব্যবহার করা উচিত, আর তাকে সাথে নিয়ে যাওয়া উচিত, কারণ সে সবসময় তাকে একজন বাবা হিসেবে চাইতো, কমান্ডিং অফিসার হিসেবে নয়। এরপর সাইফার তার স্ত্রীর কথাটাও মেনে নেয়, আর তিনি কিটাইকে নিয়ে তার পরবর্তী মিশনে বের হন, যেখানে তিনি নতুন রেঞ্জারদের তৈরি করবেন। তো এরপর দেখা যায় তারা যখন এগিয়ে যাচ্ছিল আর সাইফার ঘুমাচ্ছিল, তখন কিটাই সেই জায়গায় যায় যেখানে একটা আশা ছিল, আর এই আশাকে তারা সাথে নিয়ে যাচ্ছে যাতে নতুন রেঞ্জারদের ট্রেনিং দিতে পারে। আর এখন কিটাই সেই জায়গায় যেতে চায়, যদিও সেখানে যাওয়া নিষেধ। কিন্তু যখন সেখানকার সিকিউরিটি গার্ডরা জানতে পারে যে তারা সাইফারের ছেলে, তখন তারা তাকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়, যদিও তারা সবাই তাকে নিয়ে মজা করছিল। আর যখন কিটাই সামনে এগোয়, তখন তার সেই দৃশ্যগুলো মনে পড়তে থাকে, যখন একটা আরসা তার বোনকে মেরেছিল, আর সে ভয় পেয়ে যায়। আর তার ভয় থেকে আশা বুঝতে পারে যে কেউ তার কাছাকাছি আসে, আর সে গর্জন শুরু করে দেয়। কিন্তু তখনই সেখানে সাইফার চলে আসে, আর তিনি তাকে থামিয়ে দেয়। এদিকে যখন তাদের স্পেসশিপ সামনে এগোচ্ছিল, তখন তাদের স্পেসশিপের সামনে অনেকগুলো উল্কাপিণ্ড এসে যায়, যার জন্য তাদের স্পেসশিপ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই সাইফার বলে যে স্পেসশিপকে লাসিয়াস গ্রহের দিকে ঘোরাও, কারণ সেই গ্রহ এখান থেকে সবচেয়ে কাছে। আর তারা সেটাই করে, তারা লাসিয়াসের দিকে স্পেসশিপ ঘুরিয়ে দেয়, আর তাদের স্পেসশিপ উল্কাপিণ্ডের সাথে ধাক্কা খেতে খেতে সেখান থেকে বেরিয়ে যায়। আর তাদের মনে হয় এটা এখন লাসিয়াস, কিন্তু যখন তারা কম্পিউটারে চেক করে, তখন দেখে এটা তো লাসিয়াস নয়, এটা অন্য কোনো গ্রহ। আর কম্পিউটার তাদের নির্দেশ দেয় যে এই গ্রহে নামার চেষ্টা করবে না, এটা খুবই বিপজ্জনক একটা গ্রহ, এখানে নানা রকম ভাইরাস আছে, খুব বিপজ্জনক জন্তুও আছে, আর এই গ্রহে নামা আইনত অপরাধও বটে। তো এখন সাইফার বলে যে এই গ্রহে আমরা নামবো না, কিন্তু তখন পাইলট বলে যে আমরা এখন একে থামাতে পারবো না, কারণ উল্কাপিণ্ড থেকে শিপের অনেক বেশি ক্ষতি হয়েছে, যার জন্য শিপের মাঝের অংশ অনেকটাই ভেঙে গেছে।
এরপর তাদের স্পেসশিপটা সেই গ্রহের 2টা টুকরা হয়ে ক্র্যাশ করে যায়। আর ক্র্যাশ হওয়ার পর দেখা যায় যে এই স্পেসশিপে যত মানুষ ছিল তারা সবাই মারা গেছে। আর এখানে শুধুমাত্র 2জন বেঁচে আছে, একজন সাইফার যার 2টো পায়ে ভেঙে গেছে, আর অন্যজন তার ছেলে কিটাই, যে কিনা একদমই ঠিক আছে। এরপর সাইফার তার ছেলেকে উপরে ককপিট থেকে একটা বিকন ডিভাইস আনতে বলেন। এটার মাধ্যমে তারা সিগন্যাল পাঠিয়ে তাদের নিজেদের গ্রহ থেকে সাহায্য আনতে পারবে। কিন্তু যখন কিটাই সেই ডিভাইসটা খুঁজে পায় তখন সে দেখতে পায় যে ডিভাইসটা তো পুরোপুরি ভেঙে গেছে। আর ভাঙা বিকন ডিভাইস দেখে সাইফার অনেক হতাশ হয়ে যায়, কারণ যদি তারা সিগন্যাল না পাঠায় তাহলে কেউ তাদেরকে বাঁচাতে আসবে না, আর কোনো সাহায্য না পেলে এই গ্রহে তাদের দুজনেরই মৃত্যু হবে। এরপর তিনি তার ছেলেকে বলেন যে স্পেসশিপে 2টো বিকন ডিভাইস ছিল, আর দ্বিতীয় ডিভাইসটা শিপের অন্য অংশে রয়ে গেছে, তাই যেভাবেই হোক তোমাকে সেটা খুঁজে বের করে সিগন্যাল পাঠাতেই হবে। আর সেই সাথে তাকে আরও সতর্ক করে বলেন যে স্পেসশিপের অন্য অংশ এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে পড়ে আছে, যেই অংশে আরশা বাঁধা ছিল। আর এখন এমনও হতে পারে যে সে এখনো জীবিত আছে আর সেখান থেকে পালিয়ে গেছে, তাই তোমাকে সাবধানে থাকতে হবে। আর তিনি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি জানো এটা কোন গ্রহ? তারপর তিনি বলেন এই গ্রহের নাম হলো পৃথিবী, যা ছিল মানুষদের পুরনো দুনিয়া, যেখানে এখন প্রতিটা প্রাণী মানুষকে মারার জন্য বিবর্তিত হয়েছে, কারণ মানুষ পৃথিবী ছেড়েছে হাজার হাজার বছর হয়ে গেছে, তাই এখন মানুষ এখানকার পরিবেশে শ্বাস নিতে পারবে না। এরপর তিনি তাকে 6টা ইনহেলার দেন, এটা খেলে সে এই গ্রহে শ্বাস নিতে পারবে। সাথে তিনি নিজের একটা বিশেষ অস্ত্রও দেন, আর বলেন যে বেশি প্রয়োজন হলে শুধু এটা ব্যবহার করবে। আর কিটাইয়ের স্যুটে কমিউনিকেশন সিস্টেম আর অনেকগুলো ক্যামেরা লাগানো আছে, এটা দিয়ে সাইফার তাকে দেখে গাইড করতে পারবে আর রাস্তা বলে দিতে পারবে। তো এরপর কিটাই তার যাত্রায় বেরিয়ে পড়ে। আর এখানে আমরা দেখতে পাই যে পৃথিবী এখন পুরোপুরি বদলে গেছে, আর আগের থেকে অনেক সুন্দর আর সবুজে ভরে গেছে। এখন একটু দূর যাওয়ার পর কিটাইয়ের স্যুটের রং বদলে যায়। তখন সাইফার তাকে বলে যে তোমার শরীরে লাগানো স্যুটের রং তাপমাত্রায় রিয়্যাক্ট করে, আর এই গ্রহের তাপমাত্রা যে কোনো সময় হঠাৎ করেই কমে যেতে পারে, এতে তোমার শ্বাস নিতে সমস্যা হতে পারে। আর হ্যাঁ, সাবধান থেকো, কোনো একটা কিছু কিন্তু তোমার দিকেই এগিয়ে আসছে। তো এর কিছুক্ষণ পরেই কিটাইয়ের সামনে একটা বড় বানর এসে যায়, আর এটা দেখে কিটাই ঘাবড়ে যায়। কিন্তু সাইফারের মানা করার পরও কিটাই ঘাবড়ে গিয়ে তার উপর পাথর ছুঁড়ে মারে। তো এর পর মুহূর্তেই দেখা যায় সেই বানরটা তার বাকি সাথীদেরকে একটা আওয়াজ দিয়ে ডেকে নিয়ে আসে। এতে কিটাইয়ের কোনো রাস্তা না থাকায় সে সেখান থেকে পালাতে থাকে, আর সব বানরও খুব খারাপভাবে তার পেছনে লেগে যায়। তখন তার বাবা বলেন যে পেছনের দিকে পালাও, এখান থেকে 250 মিটার দূরে একটা নদী আছে, সেখানে যাও। এরপর কিটাই কোনো মতে তাদের থেকে বেঁচে পালিয়ে সেই নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে, এতে তার জীবনটা বেঁচে যায়। কিন্তু সে নদী পার করে এখনো পালিয়ে বেড়াচ্ছে। তখন তার বাবা তাকে বলেন যে সেই বানররা চলে গেছে, থামো, তুমি অযথা পালাচ্ছ। তখন সে থেমে যায়, কিন্তু তখনই সাইফার দেখতে পায় যে কিটাইয়ের শরীরে বিষ ছড়িয়ে যাচ্ছে। তো সাইফারের কথায় কিটাই নিজেকে চেক করতে থাকে। তখন সে দেখতে পায় যে তার হাতে একটা পোকা কামড়ানোর জন্য তার শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়তে শুরু করেছে, আর তার শ্বাস বন্ধ হতে শুরু করেছে, আর তার পুরো শরীর অবশ হয়ে যেতে থাকে। এরপর সাইফারের কথায় সে তার মেডিকেট বের করে অনেক কষ্টে অ্যান্টিডোট ইঞ্জেকশন তৈরি করে, আর সেটা নিজের হার্টে লাগিয়ে দেয়। কিন্তু এখনও তার আরেকটা ইঞ্জেকশন পুশ করা বাকি ছিল, কিন্তু ততক্ষণে বিষ ছড়িয়ে যায়, যার জন্য সে কিছুই দেখতে পাচ্ছিল না। তখন সাইফার তাকে বলে যে ইঞ্জেকশনটা রেখে তার উপর শুয়ে পড়ো, আর কিটাই তাই করে। এতে সেই ইঞ্জেকশনটা সরাসরি তার হার্টে ঢুকে যায়। এখন অ্যান্টিডোটের জন্য কিটাই একটু সময়ের জন্য সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পায় যে সেই এলাকার তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। তাই তার বাবা তাকে বলেন যে এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা উষ্ণ জায়গা আছে, সেখানে তুমি বিশ্রাম নিতে পারবে। এরপর সে সেখান থেকে দৌড়াতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে সাইফার নিজের পা ঠিক করার চেষ্টা করছে, কিন্তু উনি পেন কিলার নিতে চান না, কারণ পেন কিলার নিলে তিনি অজ্ঞান হয়ে যাবেন, আর তার ছেলেকে গাইড করার মতো এখানে কেউই থাকবে না, তাই তিনি পেন কিলার নেয় না। আর অনেক বেশি রক্ত পড়ার কারণে তার কেমন একটা ঝিমুনি চলে আসে, কিন্তু তবুও তিনি নিজেকে জাগিয়ে রাখার পুরো চেষ্টা করেন। তো এরপর দেখা যায় কিটাইয়ের প্রথম ইনহেলার নেওয়ার সময় হয়ে গিয়েছিল, কিন্তু যখন কিটাই তার মেডিকেট বক্সটা খোলে তখন সে দেখতে পায় যে 5টার মধ্যে 2টো ইনহেলার ভেঙে গেছে। এরপর সে তার মধ্য থেকে একটা ডোজ নিয়ে নেয়। তখন সাইফার তাকে ইনহেলার সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন সে তার বাবার কাছে মিথ্যা বলে যে এখনো 4টে ইনহেলার বাকি আছে, কিন্তু এখানে তার হৃদস্পন্দন বেড়ে যেতে দেখে সাইফারের তার উপর সন্দেহ হয়। তো এরপর দেখা যায় কিটাই কোনো মতে তার প্রথম রাতটা জঙ্গলে কাটিয়ে দেয়। আর পরদিন যখন সে তার যাত্রা শুরু করে তখন সে দেখে যে অনেকগুলো বানর মরে পড়ে আছে, এর মানে আরশা এখনো বেঁচে আছে।
আর সে আশেপাশে আছে। এদিকে আমরা দেখতে পাই যে সাইফারের শরীর আরো বেশি খারাপ হতে থাকে। অন্যদিকে কিটাই সামনে এগিয়ে একটা বড় ঝর্ণার কাছে পৌঁছে যায়, কিন্তু সামনে এগোনোর আগেই সাইফার তাকে বাকি সার্ভাইভাল কিটের জিনিসপত্র সম্পর্কে জিজ্ঞাসা করেন, কিন্তু এখানে কিটাই তাকে আবারও মিথ্যা কথা বলে। এর জন্য সাইফার তাকে কিট দেখাতে বলেন। এরপর যখন সাইফার দেখেন যে শুধুমাত্র 2টা ইনহেলার বাকি আছে আর 2টো ইনহেলার দিয়ে শিপের অন্য অংশে পৌঁছানো কিন্তু একদম অসম্ভব, তখন তিনি কিটাইকে সামনে না গিয়ে ফিরে আসার আদেশ দেন। কিন্তু কিটাই বুঝতে পারে যে তাকে তার বাবা কোনো কাজের যোগ্যই মনে করেন না, আর তার বোনের মৃত্যুর জন্য তাকেই দায়ী মনে করেন সে। তাই কিটাই রাগে সাইফারের আদেশ না মেনে সেই ঝর্ণার উপর থেকে লাফ দিয়ে পড়ে। এরপর যখন সে নিচের দিকে দ্রুত পড়তে থাকে তখন সাইফার তাকে বলেন যে কোনো কিছু তোমার পিছু নিচ্ছে। তখন কিটাই পিছনে ফিরে দেখে যে একটা অনেক বিশাল বড় পাখি তার পিছু নিচ্ছে। সাইফার তাকে বলে যে তোমাকে তাড়াতাড়ি তোমার স্যুটের ডানা বন্ধ করতে হবে যাতে তুমি গতিতে সামনে এগোতে পারো। আর কিটাই তাই করে। এতে সে আরও দ্রুত গতিতে নিচে যেতে থাকে, আর গতি বাড়ার কারণে কিটাইয়ের মনে হয় যে সে সেই বিশাল পাখির থেকে পিছু ছাড়িয়েছে। কিন্তু তখনই সেই পাখিটা তার সামনে এসে তাকে ধরে ফেলে। তো এর পরদিন যখন কিটাইয়ের জ্ঞান ফেরে তখন সে নিজেকে সেই বিশাল পাখির বাসায় দেখতে পায়। কিন্তু এই সময়ে কিছু সিংহ সেই বাসায় হামলা করে আর সেই পাখির বাচ্চাগুলোকে খাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু কিটাই সেই বাচ্চাদের সাথে সাথে নিজেকেও বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এই লড়াইতে পাখির সব বাচ্চা মারা যায়। এরপর যখন কিটাই সেই বাসা থেকে নিচে নামে তখন সে দেখতে পায় যে বিশাল পাখিটা তার বাচ্চাদের মৃত্যুর রাগে খুব জোরে জোরে চিৎকার করছে। এরপর সে সেখান থেকে বেরিয়ে যায়। এখানে কিটাই সামনে এগিয়ে তার বাবার সাথে কথা বলার চেষ্টা করে। তখন সে দেখতে পায় যে তার কমিউনিকেশন ডিভাইসটা ভেঙে গেছে, কিন্তু তবুও সে সামনেই এগোতে থাকে। আর সে দেখতে পায় যে সেই বিশাল পাখি এখনও তার পিছুই নিচ্ছে। এদিকে সাইফারের চিন্তা হচ্ছে যে কিটাই এখন কোথায় আছে। তখন আমরা দেখতে পাই সাইফার সেখানে কিছু ফ্লাইং ক্যামেরাও ছেড়ে দিয়েছিল, মানে ড্রোন আর কি। আর সেই ক্যামেরায় দেখা যায় যে তাদের যে বাকি ক্রু মেম্বাররা ছিল তাদেরকে কেউ একজন মেরে ফেলেছে। এতে তারা বুঝতে পারে যে আশা এখন মুক্ত হয়ে গেছে, কিন্তু কিটাই এই কথা জানে না, আর তার বাবাও তাকে বলতে পারছে না, কারণ তাদের দুজনের যোগাযোগ এখন তো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর আমরা কিটাইকে দেখতে পাই সে সামনে গিয়ে একটা গুহায় রাত কাটায় আর তার বাবার কথাগুলো মনে করে একটা ম্যাপ বানায় যাতে সে দ্রুত সেই শিপে পৌঁছাতে পারে। তো এরপর দিন সে গুহা থেকে বের হয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর একটু দূর যাওয়ার পর সে বাকি থাকা শেষ ইনহেলারটাও নিয়ে নেয়। এরপর সে কিছু কাঠ জোগাড় করে একটা নৌকা বানায় আর তার যাত্রা একটা নদী দিয়ে চালিয়ে যায়। আর কিছুটা সামনে যাওয়ার পর ক্লান্তির জন্য তার ঘুম চলে আসে, তাই সে নৌকার উপরেই ঘুমিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই যে হঠাৎ করে সে ঘুম থেকে উঠে যায়, আর ঘুম থেকে উঠে সে দেখতে পায় যে এই নদীর তাপমাত্রা হঠাৎ করেই কমতে শুরু করেছে আর নদীর পানি খুব দ্রুত জমতে শুরু করেছে। এরপর সে সেখান থেকে বেরিয়ে একটা উষ্ণ জায়গা খোঁজার চেষ্টা করে, কিন্তু সে কোথাও উষ্ণ জায়গা খুঁজে পায় না আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে কোনো একটা কিছু কিটাইকে টেনে নিয়ে একটা গর্তে শুয়ে দেয়। এরপর দিন সকালে কিটাই সেই গর্ত থেকে যখন বের হয়ে আসে সে দেখতে পায় যে সেই বিশাল পাখিটা সারা রাত তার উপর টানা মেলে কিটাইকে পুরো রাত গরম করে বাঁচিয়ে দিয়েছে, কারণ কিটাই তার বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল। তো অনেক আগেই ইনহেলার নেওয়ার জন্য কিটাইয়ের এখন শ্বাস নিতে সমস্যা হচ্ছে, কিন্তু তখনই সে মাটিতে শিপের একটা টুকরা পড়ে থাকতে দেখতে পায়। এরপর সে যখন একটা গাছে ওঠে তখন সে শিপের বাকি অংশটুকুও দেখতে পায়। এরপর সে শিপের কাছে দৌড়ে যায় আর সেখানে পৌঁছে সবার আগে ইনহেলার নেয়। এরপর সেখান থেকে অস্ত্র নিয়ে আশাকে চেক করতে যায় যে কিনা সেখান থেকে আগেই পালিয়ে গেছে। এরপর সে সেখান থেকে একজন মরা রেঞ্জারের কাছ থেকে কমিউনিকেশন ডিভাইস নেয় আর ইমার্জেন্সি বিকন ডিভাইসটাও খুঁজে পায়। এরপর সে তার বাবার সাথে যোগাযোগ করে আর তাকে বলে যে সে শিপের অন্য অংশে পৌঁছে গেছে, আর তাকে এটাও বলে যে আশা খাঁচা থেকে পালিয়ে গেছে। কিন্তু সিগন্যালের সমস্যার জন্য কিটাই তার বাবার কথা শুনতে পায় না, যদিও কিটাইয়ের আওয়াজ সাইফার পরিষ্কার শুনতে পাচ্ছিল। এরপর কিটাই সেই বিকন ডিভাইস দিয়ে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে, কিন্তু উপরে মেঘে বিদ্যুতের একটা পাতলা স্তর থাকার জন্য সিগন্যাল উপরে যাচ্ছে না, আর এর জন্য কিটাইও অনেক বিরক্ত হয়ে যায়। এরপর সে শান্ত হয়ে তার বাবার মতো ভাবতে থাকে। সে ভাবতে থাকে যে পাহাড়ের উপরে গেলে হয়তো সে সিগন্যাল পাবে, কিন্তু সামনে এগোতে গিয়ে কিটের মনে আশার ভয় চলে আসে। তাই যেই সে পাহাড়ের কাছে পৌঁছায় তখনই আশা তার ভয় টের পেয়ে যায়। কিন্তু এখানে কিটাও বুঝতে পারে যে আশা তার আশেপাশে আছে, তাই সে দৌড়ে একটা গুহার ভিতর চলে যায়। কিন্তু গুহার ভিতর আসার পরেও সে আশাকে ভয় পাচ্ছিল, আর এই ভয় টের পেয়ে হঠাৎ আশা তার সামনে চলে এসে তার উপর হামলা শুরু করে দেয়। এতে কিটাই অনেক আহত হয়ে যায়, আর এই হুড়োহুড়িতে সে হঠাৎ সেখানে পানির একটা গর্তে পড়ে যায়।
এতে কিছুক্ষণের জন্য আরশা তাকে খুঁজে পায় না, কিন্তু সে যেই পানির বাইরে আসার চেষ্টা করে তখন আরশা আবার তার ভয় টের পেয়ে তার উপর হামলা করে বসে আর তাকে আবার আহত করে। কিন্তু কোনো মতে সে সেই গর্ত থেকে বেরোতে সক্ষম হয় আর বেরিয়ে উপরে পাথরে উঠে বসে সে আবার সিগন্যাল খোঁজার চেষ্টা করে। কিন্তু তখন আরশাও সেই গর্ত থেকে বাইরে বের হয়ে আসে আর এবার কিটাইকে সে অনেক নির্মমভাবে মারে আর তাকে খুব খারাপভাবে আহত করে দেয়। এরপর কিটাই ব্যথায় কাতরাতে থাকে আর তার বোন আর বাবার কথাগুলো মনে করতে থাকে, কারণ যখন সে ছোট ছিল তখন তার সামনে একটা আরশা তার বোনকে মেরে ফেলেছিল। আর এইসব মুহূর্ত মনে করে কিটের মনে এখন ভয়ের জায়গায় প্রতিশোধের ভাব জন্ম নেয়। এরপর সে তার অস্ত্র তুলে নেয় আর আরশার উপর ঝাঁপিয়ে পড়ে। আর এখানে কিটায়ের যখন ভয়টা কেটে যায় তখন আরশা তাকে আর দেখতে পায় না, এর মানে কিটাই এখন তার জন্য অদৃশ্য হয়ে গেছে। এরপর কিটাই আরশাকে আঘাত করে আর সেই অস্ত্র দিয়ে ঘায়েল করে আরশাকে মেরে ফেলে। এখন আরশাকে মারার পর কিটাই বিকন ডিভাইস তুলে নেয় আর এবার সে সিগন্যাল পাঠাতে সক্ষম হয়। তো এরপর দেখা যায় রেঞ্জাররা এসে ঠিক সময়ে সাইফারকে বাঁচিয়ে নেয়। আর গল্পের শেষে আমরা দেখতে পাই যে কিটাই আর তার বাবার মধ্যে যে দূরত্বটুকু ছিল সেটা এখন পুরোপুরি শেষ হয়ে গেছে। আর এমনই একটা মোমেন্টের মাধ্যমে আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।